হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা ফার্স্ট সেমিস্টার পাশে পড়ছো, তোমাদের যে CC1 পেপারটি রয়েছে বা MD1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, সেই পেপারটির থেকে এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্য বিতর্ক বা আর্য সমস্যা আলোচনা করো। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিও ক্লাসে এবং এর যে উত্তর কিভাবে তোমরা লিখবে সেই উত্তরটি নিয়েও তোমাদের সামনে আলোচনা করা হবে এবং উত্তরটি তোমাদেরকে প্রদান করা হবে। দেখে নেওয়া যাক আমাদের প্রশ্নটি কি রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে আর্য বিতর্ক, এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো ভূমিকা, শেষে লিখবো উপসংহার। পয়েন্টস করে নয়, জাস্ট মানে প্যারাতে এই বিষয়গুলো লিখবো এবং ভিতরে আমরা লিখবো আর্য কারা, কোথা থেকে আসছে, ভারতীয় তত্ত্ব আর ইউরোপীয় তত্ত্ব, তারা ভারতের মানুষ না ইউরোপের মানুষ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তা প্রথমে আমরা লিখবো ভূমিকা। দেখো ভূমিকা এইভাবে লিখতে হবে শুরুটা, যে ভারতের ইতিহাসের একটি বিতর্কিত বিষয় হচ্ছে আর্য বিতর্ক। বিগত কয়েক দশক ধরে আর্য সমস্যাকে কেন্দ্র করে যে বিষয়টি দানা বেঁধে উঠেছে সেটি হলো আর্যরা ভারতীয় না বিদেশীয়। প্রাথমিকভাবে এই বিতর্কে অংশগ্রহণ করেছেন টমাস আর ট্রাউটম্যান। তিনি বলছেন যে পরিযায়ী হিসেবে আর্যরা বিদেশীয়। 1500 খ্রিস্টপূর্বাব্দে তারা ভারতবর্ষে প্রবেশ করে। এই মতবাদটাকে তিনি বলছেন দ্য স্ট্যান্ডার্ড ভিউ। আবার দ্বিতীয় একটি মতবাদে বলা হচ্ছে যে ভারতের অধিবাসী আর্যরা হরপ্পা সভ্যতার স্রষ্টা, মানে তারাই হরপ্পা সভ্যতা তৈরি করেছেন এবং ভারতেরই অধিবাসী তারা। এই মতবাদটিকে ট্রাউটম্যান বলছেন দ্য অল্টারনেটিভ ভিউ, যে ভিউটি আবার প্রথম স্ট্যান্ডার্ড ভিউয়ের কিন্তু বিপরীত। এখন ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিকদের কাছে এই আর্য সমস্যার সমাধানের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে যে ঐতিহাসিক উপাদান তার অভাব, তা অপর্যাপ্ত এবং যে তথ্য রয়েছে সেটা বিক্ষিপ্ত। এই সব কারণে কিন্তু আর্য বিতর্কটি এখনো সমাধান করা যায়নি, এই তথ্যের অপর্যাপ্ততার কারণে। এজন্য জাপানি ঐতিহাসিক নোবরু কারাশিমা তার গ্রন্থ হুইসপারিং অফ ইনস্ক্রিপশনস গ্রন্থে বলছেন যে কিভাবে যে প্রাপ্ত শিলালেখগুলির উপর গভীরতর বিশ্লেষণের মাধ্যমে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যায়। এখন আর্য বিতর্ক বিশ্লেষণের ক্ষেত্রে যে তিনটি মৌলিক বিষয়ের উপর বা মৌলিক তিনটি উপাদানের উপর নির্ভর করে যাবতীয় আলোচনা করা হয় সেটি হলো, 1 নম্বর রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আবিষ্কার, 2 রয়েছে দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর আবিষ্কার এবং 3 হচ্ছে হরপ্পা সভ্যতার আবিষ্কার। এই 3টি পয়েন্টের উপর বা এই 3টি মূল উপাদানের উপর বেস করে আমরা আর্য বিতর্কটি আলোচনা করি সাধারণত। এই বিষয়গুলো নিয়ে আমরা লিখবো কিন্তু ভূমিকাতে, যেখানে ট্রাউটম্যানের বক্তব্য, নোবরু কারাশিমের বক্তব্য এবং যে 3টি মূল বিষয় নিয়ে উপাদানের উপরে ভিত্তি করে বিষয়টি আলোচনা হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রথমে ভূমিকাতে আমাদের লিখতে হবে। এরপরে যেটা আমরা লিখবো পরের প্যারাতে আর্য কারা। দেখো আর্য শব্দটি ইতিহাসগতভাবে একটি বিতর্কিত শব্দ। ঋগ্বেদ, জেন্দাবেস্তায় এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি ইরানীয় লেখতে এই শব্দটিকে যথাক্রমে আর্য, ঐরয় বা ওরীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বা সমস্যা হচ্ছে যে আর্য শব্দটি কি অর্থে ব্যবহার করা হবে? এটি কি কোনো ভাষাতাত্ত্বিক অর্থে ব্যবহৃত শব্দ না কোনো জাতিগত অর্থে ব্যবহৃত শব্দ? এখন ঐতিহাসিকেরা এবং প্রত্নতাত্ত্বিকেরা এবং যে ভাষাতাত্ত্বিকরা বলতে চেয়েছেন যে ইন্দো ইউরোপীয় ভাষা সমস্যার একটি প্রধান উৎস হচ্ছে এশিয়া এবং ইউরোপের কিছু প্রাচীন ভাষা, যেমন গ্রিক, গথিক, কেল্টিক, সংস্কৃত, পার্সিক, ল্যাটিন ইত্যাদি। মাধব দেশপান্ডে বলছেন যে এই শব্দগুলোর মধ্যে মানে এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর ভিতরে তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে এই ভাষাগুলি সমার্থক এবং সমোচ্চারিত। এই জন্য ভাষাতাত্ত্বিকরা বলছেন যে ভারতীয় ভাষা, আর্যদের ভাষা যে সংস্কৃত, সেটি ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে একটি প্রধান ভাষা। এই বিষয়টিকে সমর্থন করে 1583 খ্রিস্টাব্দ নাগাদ গোয়ায় অবস্থানকারী জনৈক ফ্লোরেন্স নিবাসী বণিক ফিলিপ সস্তেতি তিনি বলছেন তার নিজের ভাষা ল্যাটিন সহ ইন্দো ইউরোপীয় প্রধান ভাষা গ্রিক, গথিক, কেল্টিক, জার্মান, পার্সিকের সাথে ভারতীয় ভাষা সংস্কৃতের একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। 1784 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোনসও এই বক্তব্যকে সমর্থন করে তিনি বক্তৃতা দেন। তিনি বলছেন যে ইন্দো ইউরোপীয় ভাষার গোষ্ঠীর প্রধান ভাষাই হচ্ছে এই সংস্কৃত। অবশ্য জার্মান ভাষাতাত্ত্বিক ফ্রিডরিশ ম্যাক্স মুলার তিনি বলছেন যে বৈজ্ঞানিক অর্থে আর্য শব্দটি কখনো জাতিগত অর্থে ব্যবহৃত হতে পারে না। এই শব্দটি সম্পূর্ণ ভাষাতাত্ত্বিক অর্থে ব্যবহৃত শব্দ, এছাড়া অন্য কিছুই নয়। 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে মানে 1900 সালের আগে এই আর্য শব্দটি জাতিগত অর্থে ব্যবহার
করা শুরু হয়। ইংরেজিতে এই আর্য শব্দের প্রতিশব্দ হিসেবে আরিয়ান কথাটির উৎপত্তি হয়েছে। যে নর্ডিক জাতির কথা বলা হয়, সেই নর্ডিক জাতিকে জার্মানির হিটলার আরিয়ান বলেই কিন্তু উল্লেখ করেছেন। এখন এই যে সমস্যা থেকে বেরোনোর জন্য অস্ট্রিয়ার নিবাসী কার্ল পেনকা তিনি বলছেন যে ভাষাগত এবং জাতিগত উভয় অর্থেই যদি আমরা আর্য শব্দটি বিশ্লেষণ করি, তাহলে আর্যদের আদি নিবাস সংক্রান্ত যে বিতর্ক সেখানে একটা সমাধানের রাস্তা কিন্তু আমরা খুঁজে পাবো। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আর্যের এই প্যারাতে। তাহলে এই দুটি প্যারা পরপর আলোচনা করা হলো। এই প্যারাতে আলোচনা করলাম যে ভাষাতাত্ত্বিকদের কাছে ইন্দো ইউরোপীয় ভাষাটা কিভাবে দেখছেন, এবং সেই সাথে সেই ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতীয় ভাষা সংস্কৃতির একটা গভীর যোগাযোগ রয়েছে। মাধব দেশপান্ডে, ফিলিপ সসেটি, স্যার উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, কার্ল পেনকা এনাদের বক্তব্য কিন্তু এখানে লিখতে হবে। এরপরে যেটা আমরা আলোচনা করব পরের প্যারাতে, সেটা হচ্ছে ভারতীয় তত্ত্ব। ভারতীয় তত্ত্বে দেখানো হচ্ছে যে আর্যরা ভারতীয়, আর্যরা বিদেশি নয়। এই মতের সমর্থক যারা হলেন তারা হলেন এফ.জি. পার্জিটার, মহামহোপাধ্যায়, গঙ্গানাথ ঝা, লক্ষীধর শাস্ত্রী, ডি.এস. ত্রিবেদী, এল.ডি. কাল্লা, এসি দাস এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দ এবং সম্প্রতি বি.বি. লাল। এনাদের বক্তব্য হচ্ছে আর্যরা ভারতীয় এবং ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে তারা বসবাস করত। হ্যাঁ, এফ.জি. পার্জিটার তিনি বলছেন, তার পুরাণের তথ্যের সাহায্যে তিনি বলছেন যে আর্যদের বহির্গমনের উল্লেখ এই পুরাণে রয়েছে, যেখানে আর্যদের নদী স্তুতি পূর্ব ভারত থেকে শুরু করে পশ্চিম ভারতে গিয়ে শেষ হয়েছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী। 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আর্যদের বহির্গমনের উল্লেখ মেসোপটেমিয়ায় প্রাপ্ত কিছু শিলালেখতে পাওয়া যায়, যেখানে বৈদিক দেবতা ইন্দ্র, মিত্র, বরুণ এনাদের উল্লেখ রয়েছে। এখন এই আর্যরা ভারতীয় এই মতের সমর্থক এইসব ঐতিহাসিকদের বক্তব্য হলো যে যদি আর্যরা বহিরাগত হতো বা আর্যরা বিদেশ থেকে আসতো, তাহলে এক্ষেত্রে যারা দেশ ছেড়ে আরেক দেশে চলে যায় তারা কিন্তু তাদের পূর্ব গৌরবের কথা তারা তাদের স্মৃতিতে বা তাদের সাহিত্যে উল্লেখ করে। কিন্তু এখানে ঋগ্বেদে সপ্তসিন্ধু ছাড়া আর কোনো স্থানের উল্লেখ আর্যরা কিন্তু করেননি। তাহলে আর্যরা যদি বহিরাগত হবে, তাহলে এই তথ্য বা এই ব্যাখ্যা কিভাবে দেওয়া সম্ভব? এজন্য এইসব ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করেছেন যে আর্যরা ভারতীয়। এখন আর্যরা ভারতীয় ভারতের কোন অঞ্চলে বসবাস করতো এটা নিয়েও কিন্তু আবার বিতর্ক দেখা দিয়েছে। সেক্ষেত্রে কোনো ঐতিহাসিক বলছেন যে ভারতের হচ্ছে যেমন এল.ডি. কাল্লা হিমালয় এবং তার হিমালয়ের অঞ্চলকে বলছেন, ডি.এস. ত্রিবেদী বলছেন মুলতান অঞ্চল, কেউ বলছেন যে ব্রহ্মর্ষি দেশ, অবিনাশ চন্দ্র দাস বলছেন ব্রহ্মর্ষি দেশ, কেউ বলছেন সপ্তসিন্ধু অঞ্চল। এরকম বিভিন্ন জায়গার কিন্তু উল্লেখ করা হয়েছে যে আর্যরা এই অঞ্চলে বসবাস করত। এখন এগুলো নিয়ে আলোচনা করতে হবে ভারতীয় তত্ত্বে, যেখানে এই মতের সমর্থক যারা তাদের একটা প্যারা করতে হবে এবং তাদের যে বক্তব্য আর যারা ভারতীয় তাদের সেই যুক্তিগুলো নিয়েও কিন্তু আরেকটি প্যারা করতে হবে। ভারতীয় তত্ত্বের উপর দুটি প্যারা হবে। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপীয় তত্ত্ব, মানে ভারতীয় নয়, আর্যরা ইউরোপীয়। একদল ঐতিহাসিকরা এই ভারতীয় তত্ত্বের বিরোধিতা করছেন। তারা বলছেন যে আর্যরা ভারতীয় নয়, আর্যরা বিদেশীয়। এক্ষেত্রে যেসব ঐতিহাসিকরা রয়েছেন, যেমন নেরিং আছেন, ম্যাক্সিমাম ঐতিহাসিক সব এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা গোষ্ঠীরই ঐতিহাসিক। এখানে ঐতিহাসিক নেরিং আছেন, ও শ্রোডার আছেন, ব্রান্ডেনস্টাইন আছেন ভারততত্ত্ববিদ, এবং রমেশচন্দ্র মজুমদার আছেন, এল বাসাম আছেন, ডিডি কোশাম্বি আছেন, রামশরণ শর্মা আছেন, মেরিজা গিয়াম বুটার্স রয়েছেন এবং আরো একাধিক ঐতিহাসিকরা রয়েছেন যারা দেখাতে চাইছেন বিভিন্ন যুক্তি তর্কের মতো দিয়ে যে আর্যরা বহিরাগত, ভারতীয় নয়। তারা বলছেন যে দেখো, যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে 7টি ভাষা রয়েছে তার মধ্যে পার্সিক এবং সংস্কৃত বাদে আর বাকি ভাষাগুলি সব কিন্তু ইউরোপেই প্রচলিত। এছাড়া আর্যরা প্রথম দিকে যে ওক, উইলো, বীচ এইসব গাছের সাথে পরিচিত ছিলেন, এইসব গাছগুলো কিন্তু ইউরোপেই পাওয়া যায়। এবং ঋগ্বেদে যেসব জন্তু জানোয়ারের নাম রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউরোপেই ছিল। এছাড়া ঋগ্বেদে বাঘের উল্লেখ নেই। আর্যরা যদি ভারতীয় হতো তাহলে বাঘ সম্পর্কে এই অজ্ঞতা কিন্তু তাদের থাকতো না। এছাড়া তারা আরো বলছেন যে আর্যরা যে ইউরোপে ছিলেন এবং ইউরোপ থেকে তারা দুটি দলে ভাগ হয়ে একটা দল যায় গ্রিক এবং ইতালিতে এবং আরেকটি দল কিন্তু তারা ভারতবর্ষে আসেন। এবং এক্ষেত্রে ইউরোপের কোন অঞ্চলে আর্যরা বসবাস করতেন এটা নিয়েও কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। একদল ঐতিহাসিকরা বলছেন যে দক্ষিণ রাশিয়ার পাদদেশে কিন্তু তারা বসবাস করতেন। যেমন এক্ষেত্রে বলছেন যেমন রমেশচন্দ্র মজুমদার বা রামশরণ শর্মা, এনারা কিন্তু এই দক্ষিণ রাশিয়ার কথা বলছেন। আবার কেউ বলছেন যে ডিডি কোশাম্বি যেমন বলছেন যে আল্পস পর্বতের পূর্ব দিকে এই আর্যরা বসবাস করত।
তবে এখানে জ্যাকব এবং ম্যাক্স মুলার এনাদের যে মধ্য এশিয়া তত্ত্ব, মানে মধ্য এশিয়ায় এই আর্যরা বসবাস করতো এবং সেখান থেকেই তারা একটি দল ইউরোপে যায় আর একটি দল ভারতবর্ষে আসেন, এই তত্ত্বটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে ভারত তত্ত্ববিদ ব্রান্ডন স্টাইন, হ্যাঁ, তার লিঙ্গুইস্টিক প্যালাকন্ড্রোলজি মানে ভাষাতাত্ত্বিক যে ফসিল বিদ্যা, তার সাহায্যে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে কিরগিজ স্টেপ অঞ্চলে এই আর্যরা বসবাস করত। এখানে গর্ডন চাইল্ড তার দ্য আরিয়ান গ্রন্থে বলছেন যে এই অঞ্চলে খনন কার্যের ফলে আর্যদের যে পরিচিত ঘোড়া তার কিন্তু মানে তার জীবাশ্ম বা তার যে হাড়গোড় কিন্তু পাওয়া গেছে। তো এইভাবে অনেকেই, যেমন অধ্যাপক গাইলস বলছেন যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি ছিল আর্যদের আদিবাসস্থান। হ্যাঁ, ঐতিহাসিক পেনাক বলছেন স্কান্ডিনেভিয়া ছিল আর্যদের আদিবাসস্থান। কেউ বলছেন দক্ষিণ রাশিয়া, কেউ বলছে আল্পসের পূর্ব দিকে, কেউ বলছে কিরগিজ স্টেপ অঞ্চলে, কেউ বলছে পোল্যান্ডের তৃণভূমি অঞ্চলে। তো এইভাবে একাধিক ঐতিহাসিকরা ইউরোপের বিভিন্ন অঞ্চলকে চিহ্নিত করেছেন। যেমন মেরিজা গিয়াম্বুটাস বলছেন দক্ষিণ রাশিয়ার ইউক্রেন অঞ্চলকে উল্লেখ করছেন। তো এইভাবে বিভিন্ন ঐতিহাসিক ইউরোপের বিভিন্ন জায়গাকে চিহ্নিত করেছেন এই আর্যদের বাসস্থানকে কেন্দ্র করে। তো এই বিষয়গুলো নিয়ে লিখতে হবে ইউরোপীয় তত্ত্ব, যেখানে প্রথম প্যারাতে মানে এই ইউরোপীয় তত্ত্বেরও দুটি প্যারা হবে, যেখানে প্রথম প্যারাতে থাকবে কোন কোন ঐতিহাসিক এই মতের সমর্থক, এবং দ্বিতীয় প্যারাতে থাকবে এর যে যুক্তিগুলো, যে যুক্তির দ্বারা তারা প্রমাণ করছেন যে আর্যরা ভারতীয় নয় বিদেশীয়, এবং বিদেশের কোন জায়গায় সেই সব তত্ত্বগুলো কিন্তু এর সেকেন্ড প্যারাতে আলোচনা করতে হবে। এরপর আসছে উপসংহার। দেখো, উপসংহার অল্প করে লিখতে হবে এটাই যে আর্য বিতর্ক একটি অমীমাংসিত, এবং এক্ষেত্রে অনেক যুক্তি তর্কের অবতারণা করা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক, এবং কোনো কোনো যুক্তি হয়তো সম্ভাবনাময় তবে কিন্তু চূড়ান্ত নয়। এবং শেষ মানে সর্বশেষে এই কথাটাই বলা যায় ডক্টর ব্রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটি উক্তি দিয়ে, যে আর্য বিতর্ক একটি অমীমাংসিত এবং আজকে একটা বিরাট সমস্যা তৈরি করেছে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে। তাই যে ঘটনাটি একসময় ইতিহাসে সত্য ঘটনা ছিল, ইতিহাসে বিষয়টি ছিল সত্য, সেটি আজ সমস্যা তৈরি করেছে। এইভাবে কিন্তু উপসংহারটা লিখতে হবে। তাই এখানে তোমাদের প্রায় 7 থেকে 8টি প্যারা হবে, প্যারা করে এখানে আলোচনা করতে হবে। ভূমিকা একটি প্যারা, উপসংহার একটা প্যারা, আর্য নিয়ে একটা বড় প্যারা আছে, এবং ভারতীয় তত্ত্বের উপর 2টি প্যারা, এবং ইউরোপীয় তত্ত্বের উপর 2টি প্যারা। এগুলো নিয়ে বিস্তারিত সুন্দর করে গুছিয়ে এটাকে লিখতে হবে। দেখো, এই নোটসটা আমি তোমাদের জন্য রেডি করেছি। এরপর আমরা অন স্ক্রিনে আমরা নোটটা নিয়ে আলোচনা করবো, প্রতিটি লাইন ধরে ধরে। তোমরা এই নোটসটি কালেক্ট করে, এবং এই নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও এই নোটসটা পিডিএফ আকারে দেওয়া থাকবে। আমার ডেসক্রিপশন মানে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই নোটটির পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং এই নোটটি তোমরা লিখে কলেজের স্যারকে দিয়ে তোমরা যাচাই করে দেখবে যে এই নোটটি যথাযথ কিনা, এবং এই নোটটিতে ঠিকঠাক মার্কস উঠবে কিনা। কলেজে হাইয়েস্ট মার্কস উঠবে এই আশা রাখি, বা এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তারা এই নোটসটা কালেক্ট করে দেখতে পারো। আর এরপরে যারা ফার্স্ট ইয়ার আসছে, মানে যারা এখন দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে, পরবর্তীতে ফার্স্ট সেমে পড়বে, তোমাদের পরিচিত কোনো ভাই বোনেরা থাকলে তাদেরকে তোমরা জানাবে আমার এই চ্যানেলের কথা, এবং যারা 12-এ পড়ে তাদেরকেও জানাবে। কারণ আমি আমি খুব দ্রুত এই চ্যানেলটা করেছি, মানে বেশি দিন হয়নি, আজ 1.5 থেকে 2 মাস হতে চলেছে আমার এই চ্যানেলটি। আমি জানুয়ারির পর থেকে আমি ক্লাস 12 এবং এই ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স পাস, এবং তোমরা যারা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা যখন সেকেন্ড সেমে উঠবে তোমাদেরও সেই সেকেন্ড সেমটা আমি কিন্তু এই 3টি ক্লাস আমি কিন্তু একদম রেগুলারলি প্রত্যেকটা টপিক ধরে ধরে, সিলেবাস ধরে ধরে, এবং সাজেশনটাকে আগে সবার আগে দিয়ে সেগুলো প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আমি ডিসকাস করব, এবং তার উত্তরটি কিভাবে তৈরি করবে সেটি আমি তোমাদেরকে প্রোভাইড করব। আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে ফ্রিতে টিউশন পড়ানো, এবং সেটা নিয়মিতভাবে যথাযথভাবে। ঠিক আছে, আমরা এবার দেখে নেবো আমাদের কোশ্চেন অ্যান্সারটি কেমন হবে। এখানে প্রশ্নটি হচ্ছে আর্য বিতর্ক, এটা 20 নম্বরে আসতে পারে বা 10-এর জন্য আসতে পারে। এর জন্য তোমরা যে উত্তরটি যেভাবে রেডি করবে, দেখো, ভারতীয় ইতিহাস চর্চায় এক গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয় হলো আর্য বিতর্ক। বিগত কয়েক দশক ধরে আর্য সংক্রান্ত যে বিতর্কটি দানা বেঁধেছে তা হলো আর্যরা ভারতীয় নাকি তারা বিদেশীয়। প্রাথমিকভাবে এই বিতর্কে অংশগ্রহণ করে টমাস আর ট্রাউটম্যান বলেন পরিযায়ী হিসেবে আর্যরা বিদেশীয়। ভারতে প্রবেশ করে 1500 খ্রিস্টপূর্বাব্দে। তার মতে এটি দ্য স্ট্যান্ডার্ড ভিউ। দ্বিতীয় মতবাদ অনুযায়ী ভারতীয় অধিবাসী আর্যরা
ছিল হরপ্পীয় সভ্যতার স্রষ্টা। ট্রাউটম্যান এই মতবাদকে বলেছেন দ্য অল্টারনেটিভ ভিউ, যা উপরিউক্ত মতবাদের প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মহলে তথ্যের বিক্ষিপ্ততা, অপ্রাচুর্যতা আর্য বিতর্ক সমাধানের পথে প্রধান অন্তরায়। প্রসিদ্ধ জাপানি ঐতিহাসিক নোবরু কারাশিমা তার হুইসপারিং অফ ইনস্ক্রিপশনস গ্রন্থে আলোচনা করেছেন কিভাবে প্রাপ্ত শিলালেখগুলির গভীরতর বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য উপস্থাপিত করা যায়। আর্য বিতর্ক বিশ্লেষণের ক্ষেত্রে যে তিনটি মৌলিক উপাদানের উপর ভিত্তি করে যাবতীয় আলোচনার সূত্রপাত করে তা হল: 1. ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর আবিষ্কার 1786, 2. দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর আবিষ্কার 1816 এবং 3. হরপ্পীয় সভ্যতার আবিষ্কার 1924। তো এই পর্যন্ত আমাদের প্রথম প্যারা বা এটা ছিল ভূমিকা। এরপরে আর্য কারা বা আর্য শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ সেই বিষয়টি নিয়ে হচ্ছে এর পরের প্যারা। দেখো, আর্য শব্দটি ইতিহাসগতভাবে এক বিতর্কিত শব্দ। ঋগ্বেদ জেদ আবেস্তা এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের এক ইরানীয় লেখতে এই শব্দটি যথাক্রমে আর্য ঔরয় এবং অরিয় হিসেবে উল্লেখ করা হয়েছে। সমস্যা হলো আর্য শব্দটি দ্বারা কি বোঝানো হবে? এটি কি শুধুমাত্রই কোনো ভাষাতাত্ত্বিক অর্থে ব্যবহৃত শব্দ, না জাতিগত অর্থেও ব্যবহৃত? ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন ইন্দো ইউরোপীয় ভাষা সমস্যার মূল উৎস হল এশিয়া ও ইউরোপের কিছু প্রাচীন ভাষা, যেমন গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, পার্সিক, জার্মান, গথিক ইত্যাদি ভাষা। মাধব দেশপাণ্ডের মতে এই ভাষাগুলি তুলনামূলক আলোচনা করলে পরিলক্ষিত হবে ভাষাগুলি প্রায় সমোচ্চারিত ও সমার্থক। ভাষাতাত্ত্বিকরা দেখাতে চান যে বৈদিক সংস্কৃতে আর্য কথাটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি অন্যতম শব্দ। এই বক্তব্যের সপক্ষে 1583 থেকে 88 খ্রিস্টাব্দে গোয়ায় অবস্থানকারী জনৈক ফ্লোরেন্সবাসী ফিলিপ সসেত্তি প্রথম ঘোষণা করেন যে তার নিজ ভাষা লাতিন সহ ইন্দো ইউরোপীয় প্রধান ভাষা গ্রিক, গথিক, কেল্টিক, পার্সিক ইত্যাদির সঙ্গে ভারতীয় ভাষা সংস্কৃতের নিকট সম্পর্ক রয়েছে। 1784 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোন্স একই মত পোষণ করে বক্তৃতা দেন। এরা মনে করেন যে সংস্কৃত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা মাত্র। 1861 খ্রিস্টাব্দে জার্মান মনীষী ফ্রিডরিশ ম্যাক্স মুলার জানান যে বৈজ্ঞানিক অর্থে আর্য শব্দটি কোনোভাবেই জাতিগত অর্থে ব্যবহৃত হতে পারে না। আর্য কথাটি বলতে শুধুমাত্র ওই ভাষাকে বোঝায় এবং তাছাড়া আর কিছু নয়। 19 শতকের শেষার্ধে অবশ্য আর্য কথাটি জাতিবাচক অর্থে ব্যবহৃত হতে থাকে। ইংরেজিতে জাতিবাচক অর্থেই এরিয়ান শব্দের উৎপত্তি ঘটে। নর্ডিক জাতির বংশধরদের নাৎসি হিটলার জাতিবাচক অর্থে এরিয়ান বলে চিহ্নিত করেছেন। এ ব্যাপারে অস্ট্রিয়া নিবাসী ভাষাতাত্ত্বিক কার্ল পেনকা দেখাতে চান যে ভাষাগোষ্ঠী ও জাতিগোষ্ঠী উভয় অর্থেই আর্য শব্দটিকে গ্রহণ করলে আর্য ভাষাভাষীদের আদি নিবাস নির্ধারণ করা সহজ হয়। তো এই ছিল আর্যদের উপর একটি আবার ভূমিকা, মানে পরপর দুটি প্যারাই কিন্তু শুধুমাত্র আর্যদের উপরেই কিন্তু একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এরপরে যে আর্য সমস্যার মূল জায়গা, যে আর্যরা ভারতীয় না বিদেশীয়, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পরের প্যারাতে। দেখো, ভারতবর্ষ আর্যদের আদি বাসস্থান। এই মতের সপক্ষে উল্লেখযোগ্য প্রবক্তারা হলেন এপি পারজিটার, মহামহোপাধ্যায় গঙ্গানাথ ঝা, ডিএস ত্রিবেদী, এলডি কাল্লা, এসি দাস, এডি পুসলকার, পণ্ডিত লক্ষ্মীধর শাস্ত্রী, সর্বোপরি স্বামী বিবেকানন্দ এবং অধুনা বিবি লাল, মানে সম্প্রতি প্রমুখরা। তাদের যুক্তি হলো আর্যরা ভারতীয়, যাদের বাসস্থান ছিল পাঞ্জাবের সপ্তসিন্ধু। পারজিটারের মতে উত্তর পশ্চিম দিক দিয়ে আর্যদের বহির্গমনের উল্লেখ পুরাণ সমূহে পাওয়া যায়। সেখানে ভারতীয় নদীগুলির নাম পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে উত্তর পশ্চিমে এসে শেষ হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী। এটা উদাহরণ দেওয়া হলো খ্রিস্টপূর্ব 1500 অব্দের পূর্বে আর্যদের বহির্গমনের প্রমাণ মেসোপটেমিয়ায় প্রাপ্ত লেখসমূহে বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র প্রমুখের উল্লেখ আছে। ডিএন ঝায়ে, ডিএস ত্রিবেদী, এলডি কাল্লা প্রমুখরা উক্ত মতকে সমর্থন করেছেন। তো এখানে এই প্যারাতে দেখানো হলো যে ভারতীয় তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের নাম কম বেশি দেওয়া হয়েছে এবং তাদের মূল বক্তব্যটা হচ্ছে তারা সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে।
পরের প্যারায় দেখো এই ভারতীয় তত্ত্বেরই আরেকটি প্যারা। ভারতীয় তত্ত্বে বিশ্বাসী পণ্ডিতদের বক্তব্য অনুযায়ী যারা দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় তারা তাদের আদি বাসস্থানের কথা গৌরবের সাথে স্মরণ করে, কিন্তু বৈদিক সাহিত্যে সপ্ত সিন্ধু ছাড়া অন্য কোনো স্থানের পরিচয় পাওয়া যায় না। আর্যরা যদি ইউরোপ থেকে দেশ ত্যাগ করে এসে থাকে তাহলে এই ব্যাখ্যা কীভাবে সম্ভব? আর্যরা বহির্দেশী হলে ঋগ্বেদে অনুরূপে একটি সাহিত্য থাকতো, কিন্তু এরকম কোনো সাহিত্যের উল্লেখ ভারত ছাড়া পাওয়া যায়নি। ইতিহাসবিদ পার্সিড পুরাণের তথ্যের ভিত্তিতে দাবি করেছেন যে আর্যদের আদি বাসস্থান ছিল ভারত এবং এখান থেকেই তারা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। তবে ভারতের নির্দিষ্ট কোন স্থানে আর্যরা বসবাস করতো তা নিয়ে আবার গবেষকদের মধ্যে মতভেদ লক্ষ্য করা যায়। পণ্ডিত গঙ্গারাজ ঝা ব্রহ্মদেশীয় বা ব্রহ্মর্ষি দেশকে ডিএস ত্রিবেদী মুলতান অন্তর্গত দেবিকা নদী তীরবর্তী অঞ্চল, এলডি কাল্লা কাশ্মীর ও হিমালয় সংলগ্ন অঞ্চলকে, পণ্ডিত লক্ষ্মীধর শাস্ত্রী হিমালয়ের পাদদেশকে এবং ডক্টর অবিনাশ চন্দ্র দাস সপ্ত সিন্ধু অর্থাৎ শতদ্রু বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম, সিন্ধু ও সরস্বতী নদীর উপত্যকা অঞ্চলে আর্যদের আদি বাসস্থান বলে চিহ্নিত করেছেন। স্বামী বিবেকানন্দ বৈদিক সাহিত্যের উল্লেখ করে ভারতে আর্যদের বাইরে থেকে আসা তত্ত্বের ঘোর বিরোধিতা করেছেন। তিনি উচ্চারণ করেন, কোন বেদে কোন সূক্তে কোথায় দেখেছো যে আর্যরা বিদেশ থেকে এদেশে এসেছে? এরা সকলেই যা বলতে চান তা হলো বহির্ভারত নয়, ভারতীয় আর্যদের আদি বাসভূমি। এখানে ভারতীয় তত্ত্বের ক্ষেত্রে যে যুক্তিগুলো দেখানো হয়েছে বিভিন্ন ঐতিহাসিক দেখিয়েছেন এবং ভারতের কোন অঞ্চলে বসবাস করছেন গঙ্গানাথ ঝা, ডিএস ত্রিবেদী, এলডি কাল্লা, অবিনাশ, লক্ষ্মীধর, স্বামী বিবেকানন্দ সেই সব জায়গাগুলোর নাম উল্লেখ করেছেন। এরপরে যেটা বিদেশীয় তত্ত্ব যেটা আছে, যে ইউরোপীয় তত্ত্ব, যে আর্যরা ইউরোপ থেকে এদেশে এসেছেন, সেই বক্তব্যের সপক্ষে এবার পরের বেলায় শুরু হবে। উপরোক্ত ভারতীয় দাবির বিরুদ্ধে জন মার্শাল, নেরিং ও শ্রোডার, গর্ডন চাইল্ড, ডিডি কোশাম্বি, ব্যারেন্ডেনস্টাইন, পি গাইলস, এস এল বাসাম, মারিয়া গিয়াম্বুটাস, পেনাক, ডক্টর আর.সি. মজুমদার, অধ্যাপক হার্ট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আরও বহু ঐতিহাসিক নানা মতের অবতারণা করেছেন। তাহলে এই প্যারায় ঐতিহাসিকদের নামগুলো দেখানো হলো যারা ইউরোপীয় তত্ত্বে বিশ্বাস করেন। আর যাদের ইউরোপে বাসস্থান তত্ত্বের সমর্থনে তাদের বক্তব্য হলো, প্রথমত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে যে 7টি ভাষা রয়েছে তার মধ্যে সংস্কৃত, পার্সিক ছাড়া বাকি 5টি ইউরোপে প্রচলিত। দ্বিতীয়ত আর্যরা প্রথম দিকে ওক, উইলো, বীচ প্রভৃতি গাছের সঙ্গে পরিচিত ছিল যা ইউরোপে দেখা যায়। তৃতীয়ত ঋগ্বেদে উল্লেখিত বিভিন্ন প্রাণী ও মূলত ইউরোপে দেখা যায়। বৈদিক সাহিত্যে বাঘের উল্লেখ নেই। আর্যরা ভারতীয় হলে বাঘ সম্পর্কে এত অজ্ঞতা দেখাতেন না। চতুর্থত ভারতবর্ষই যদি আর্যদের আদি বাসভূমি হতো তাহলে তারা নিশ্চয়ই সারা ভারতে আর্য সংস্কৃতিভুক্ত করে থাকবে, কিন্তু বাস্তবে দক্ষিণ ভারতে অনার্য ভাষা দীর্ঘদিন প্রচলিত ছিল। পঞ্চমত পূর্ব ইউরোপে লিথুয়ানিয়া, ইউরোপে গ্রিক, ল্যাতিন, জার্মানি প্রভৃতি ভাষাগুলির সঙ্গে আর্য ভাষাগুলির যেরূপ ঘন সন্নিবেশ দেখা যায় ভারতে তা নেই। এখানে 5টি যুক্তি দেখানো হয়েছে যে তারা ইউরোপে, ভারতে তাদের বাড়ি নয়। এই সপক্ষে 5টি বক্তব্য এই ইউরোপীয় তত্ত্বে বিশ্বাসী ঐতিহাসিকরা রেখেছেন। এরপরে দেখো আরেকটি প্যারা, যেখানে ইউরোপের কোন অংশে তারা বসবাস করতেন সেটা নিয়ে পরের প্যারা। দেখো আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত ম্যাক্স মুলার, জ্যাকব প্রমুখের মধ্য এশিয়া তত্ত্ব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে মধ্য এশিয়া থেকে আর্যরা 2টি শাখায় বিভক্ত হয়, যার একটি শাখা গ্রিস ও ইতালিতে যায় এবং অপর শাখাটি উপস্থিত হয় ভারতবর্ষে। এর সমর্থনে পার্শ্বিক ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তায় উল্লেখিত আরিয়ানা ভেজার কথা বলা হয়েছে। এছাড়া বোঘাস্কই, তেল এল আমরানা প্রভৃতি লেখতে আর হিট্টাইট রাজাদের কর্তৃক উল্লেখিত বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র এর নাম পাওয়া যায়। উপরোক্ত কারণের জন্য অধ্যাপক গাইলস মধ্য এশিয়ার অস্ট্রিয়া হাঙ্গেরিকেই আর্যদের আদি বাসভূমি বলে মনে করতে চান। সের্গি জাবোরস্কির মতে উত্তর আফ্রিকা ছিল আর্যদের আদি বাসভূমি। পেনকা রাইস আর্যদের আদি বসতি হিসেবে স্ক্যান্ডিনেভিয়াকে চিহ্নিত করেছেন। এল বাসাম বলেছেন পোল্যান্ডের স্টেপ ভূমিতে বসবাসকারীরা ছিল আর্যদের পূর্বসূরি। তবে এ প্রসঙ্গে প্রাচ্যবিদ্যা বিশারদ ব্রান্ডেনস্টাইন লিঙ্গুইস্টিক প্যালাকন্ট্রোলজি বা ভাষাতাত্ত্বিক ফসিলবিদ্যা দ্বারা তিনি প্রমাণ করার চেষ্টা করেন উরাল পর্বতের দক্ষিণে কিরগিজ স্টেপ অঞ্চলে আর্যরা বসবাস করত। গর্ডন চাইল্ড তার দ্য আরিয়ানস গ্রন্থে উক্ত মতকে সমর্থন করে বলেছেন, খনন কার্যের ফলে ওই স্থানে আর্যদের প্রিয় ঘোড়ার হাড় পাওয়া গেছে। মার্কিন প্রত্নতত্ত্ববিদ মেরিজা গিয়াম্বুটার্স মনে করেন 4500 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ ইউক্রেন অঞ্চলে এক মানবগোষ্ঠী বাস করত। ভাষা তত্ত্ববিদ শ্রোডার মনে করেন যে রাশিয়ার দক্ষিণ অংশের তৃণভূমি অঞ্চল হলো আদি ইন্দো ইউরোপীয়দের বাসভূমি। ডক্টর রামশরণ শর্মা মনে করেন যে ফ্রান্সের আল্পস পর্বতের পূর্বে আর্যদের আদি বাসস্থান ছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার দক্ষিণ রাশিয়াকেই আর্যদের আদি বাসভূমি বলে মনে করেন। তাহলে এখানে রমেশচন্দ্র মজুমদার একটা জায়গার নাম করছেন, রামশরণ, শ্রোডার, গর্ডন চাইল্ড, ব্রান্ডেনস্টাইন, এল বাসাম, জাবোরস্কি,
এরকম বিভিন্ন ঐতিহাসিক ইউরোপের কোন অঞ্চলে এরা বসবাস করতো এই আর্যরা, সেগুলো কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার আমরা লাস্ট একটি প্যারা উপসংহারে আমরা লিখব, মোট কথা আর্য সমস্যা সম্পর্কিত নানা অভিমত ব্যক্ত হয়েছে। এই অভিমতগুলির কয়েকটি বেশ সম্ভাবনাপূর্ণ, তবে কোনোটি চূড়ান্ত নয়। এই মুহূর্তে কিরগিজ তৃণভূমি অঞ্চলের দিকেই পাল্লাটা বেশি ভারী বলে মনে হচ্ছে। এ প্রসঙ্গে অতি সম্প্রতি ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা প্রসূত একটি সিদ্ধান্তের উল্লেখ সমীচীন হবে। এখন যা অবস্থা তাতে আর্যরা বহিরাগত অথবা ভারতীয় এই দুই মতবাদের কোনোটারই পক্ষে অকাট্য প্রমাণ হাজির করা যাচ্ছে না। যা ছিল ইতিহাসের সত্য তা এখন ইতিহাসের সমস্যা। এখন এই নোটসটা তোমরা যখন লিখবে তখন এই ঐতিহাসিকদের নামের তলায় কিন্তু আন্ডারলাইন করবে। আমি যে পিডিএফ করে তোমাদের যে নোটটি দেবো সেখানে কিন্তু আন্ডারলাইন করা থাকবে। তোমরাও পরীক্ষার খাতায় ফাইনালি কিন্তু এরকমভাবে আন্ডারলাইন করবে ঐতিহাসিকদের নামের তলায়। আর এই নোটসটি আমি পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে ক্লিক করলে এই নোটসটির পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এই নোটসটি লিখে তোমরা তোমাদের স্যারের কলেজের স্যারকে দেবে, স্যারের কাছে জমা দেবে এবং স্যারের কাছে যাচাই করে নেবে নোটসটা কতটা পারফেক্ট হবে তোমাদের পরীক্ষার জন্য। তোমরা যদি এর আগে সম্ভবত তোমরা এই নোটসটি এর আগে পড়ে ফেলেছো এবং তোমাদের কাছে এই নোটসটি আছেও, তোমরা এই তোমাদের কাছে যে নোটসটি রয়েছে সেই নোটসের সাথে এই নোটসটি কিন্তু মিলিয়ে দেখতে পারো যে এটা সেইভাবে কিন্তু লেখা আছে কিনা। তা ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকছে। এরপরে আমরা এরপরের যে নেক্সট ক্লাসে তোমাদের এরপরে গুরুত্বপূর্ণ যে পরে প্রশ্ন রয়েছে, আরও একাধিক প্রশ্ন, যেমন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের জায়গা থেকে প্রতিবাদী ধর্ম আন্দোলন রয়েছে, বা আর্যদের উপরেই আর্যদের সামাজিক এবং রাজনৈতিক জীবন আছে, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে এবং যারা তোমাদের ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ছে, পরবর্তীতে ফার্স্ট সেমে ভর্তি হবে কলেজে, তাদের কাছে, বা তোমরা যারা ফার্স্ট সেমে পড়ছো তোমাদের বন্ধুদের কাছে আমার এই চ্যানেলের ব্যাপারে একটু শেয়ার করবে এবং পারলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে।